সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আরও একটি অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পাশাপাশি পড়াশোনাটা একটু একটু করে চালিয়ে যাও, এ প্রত্যাশায় আজকের এই ক্লাসে তোমাদের সাথে থাকছি আমি, অনামিকা সাহা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা পৌরনীতি কি, পৌরনীতির ধারণা, পৌরনীতির সংজ্ঞা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আর আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব তার আগে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম, তাই তো? তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা যে কোনো দেশের সরকারের কার্যক্রমের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, পাশাপাশি জবাবদিহিতা থাকে এবং সরকারের সব কার্যক্রমে যদি সংবিধান অনুযায়ী হয় বা সংবিধানকে প্রাধান্য দিয়ে সব কার্যক্রম পরিচালিত হয়, রাষ্ট্রের বা সরকারের কার্যক্রমে যদি আইনের শাসন কার্যকর থাকে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় বা ন্যায়পরায়ণ হয়, তাহলে সরকারের সেই ধরনের শাসনকে কি বলা যায় শিক্ষার্থীরা? আরো একটু সহজ করে বলছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের তিনটি বিভাগ। কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এবং এই তিনটি বিভাগের সাথে জড়িত, অর্থাৎ আইন, শাসন এবং বিচার, এই তিনটি বিভাগের সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তাদের কাজের মধ্যে যদি দক্ষতা থাকে এবং সেই তাদের কাজের মধ্যে যদি, মানে তারা যেই কাজগুলো করছেন সেই সংশ্লিষ্ট বিষয়ে যদি তাদের দক্ষতা অভিজ্ঞতা থাকে এবং কাজের মধ্যে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে, তাহলে সেই শাসনকে কি বলা যায়? অর্থাৎ সরকারের এই তিনটি বিভাগের কাজকর্মের মধ্যে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, এই বিষয়গুলো থাকে, তাহলে তাকে বলা হয় সুশাসন। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে সুশাসনের ধারণা ও সংজ্ঞা, এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এই আলোচনার মধ্য দিয়ে যা শিখন ফল আসবে তা হচ্ছে, শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা সুশাসনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সুশাসন সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বা সংস্থার সংজ্ঞা বলতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো আমাদের মূল আলোচনায় আসি। আমাদের আজকের আলোচ্য বিষয় সুশাসনের ধারণা ও সংজ্ঞা। বিষয়টাকে আমরা দুটো ভাগে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই আমরা সুশাসনের ধারণা নিয়ে আলোচনা করব, তারপর আমরা সুশাসন সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বা সংস্থা কি বলেছেন সেই বিষয়টি নিয়ে দেখার বা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা সুশাসনের ধারণা নিয়ে একটু জানার চেষ্টা করব। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, যে আমাদের এই যে পরিবার, সমাজ বা রাষ্ট্র, এগুলো কিন্তু আমরা জানি সবই হচ্ছে মানব সমাজের মানে বিবর্তনের ফল, তাই তো? এবং এই পরিবার, সমাজ এবং রাষ্ট্র,
এই সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ এবং এগুলোর মধ্যে আচরণ নিয়ন্ত্রণের জন্য কিন্তু একসময় গড়ে ওঠে শাসন ব্যবস্থা। আর এই শাসন ব্যবস্থার মূল লক্ষ্যই কিন্তু ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বা জনকল্যাণের জন্য কাজ করা। আর বর্তমানে যেহেতু পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলোই গণতান্ত্রিক কিংবা গণতান্ত্রিক ছাড়াও যে অন্য রাষ্ট্রগুলো আছে, সকল রাষ্ট্রেরও কিন্তু মূল লক্ষ্য হচ্ছে কি? জনকল্যাণ করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আর এই জনকল্যাণমূলক কাজকে, এই উন্নয়নমূলক কাজকে আরো বেশি সহজ করে তোলার জন্য যে বিষয়টি সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে সুশাসন। সুশাসন আধুনিক বিশ্বে একটি গতিশীল ও চলমান সামাজিক ধারণা। বর্তমান বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য প্রচলিত শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা সর্বাধিক। আর এই গণতান্ত্রিক শাসনকে সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য মাধ্যম হলো সুশাসন। মানে গণতন্ত্র হচ্ছে আমরা জানি জনগণের শাসন, অর্থাৎ জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে যে শাসন পরিচালিত হয় তাকেই বলা হয় গণতন্ত্র। আর এই গণতন্ত্র যেহেতু জনগণের শাসন, সবসময় এখানে জনগণের কল্যাণকেই প্রাধান্য দিয়ে কাজ করা হয়। আর এই জনকল্যাণের কল্যাণকে নিশ্চিত করার জন্য বা আরো বেশি সহজ করে তোলার জন্য যে জিনিসটি দরকার সেটি হচ্ছে সুশাসন। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। স্পেলিংটা মনে রাখবা, তোমাদের এমসিকিউতে কিন্তু থাকে। 1989 সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় শাসনের সাথে সুপ্রত্যয় ব্যবহার করে সর্বপ্রথম সুশাসন শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। খেয়াল করো, সুশাসনের যে প্রথম শব্দটি সু, এটি একটি প্রত্যয়। সু মানে ভালো দিক, অর্থাৎ শাসন ব্যবস্থায় যখন ভালো কিছু থাকবে তখনই সেটাকে বলা হয় সুশাসন। আর সুশাসনের অর্থাৎ তোমার বিশ্বব্যাংকে সংজ্ঞা অনুযায়ী বা সমীক্ষায় সুশাসন অর্থাৎ সুপ্রত্যয়টি ব্যবহার করে সর্বপ্রথম সুশাসন শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। আর এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন। তো শিক্ষার্থীরা, এখান থেকেও কিন্তু আমরা সুশাসনের একটা সংজ্ঞা নিয়ে নিতে পারি। কিরকম? যে সুশাসন হচ্ছে একটি নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা। তোমরা জ্ঞানমূলকের জন্য এক বাক্যে লিখতে পারো। অর্থাৎ শাসন প্রক্রিয়ায় যখন সু বা ভালো দিক অর্থাৎ সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ বিদ্যমান থাকে তখন সেই শাসন ব্যবস্থাকে আমরা সুশাসন বলতে পারি। এখানেও কিন্তু আমরা সুশাসনের আরেকটি ধারণা পেয়ে গেলাম যে সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ রূপ যখন শাসন ব্যবস্থায় বিদ্যমান থাকবে সেই শাসনকেই বলা হয় সুশাসন। আর এই সুশাসন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের শাসন সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন বা জেনে নেওয়া প্রয়োজন। তাহলে আমরা দেখি শাসন কি। শাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গভর্নেন্স। গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থায় শাসনের ব্যবস্থা হিসেবে দেখা হয়ে থাকে। সাধারণভাবে শাসন হলো এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্ব বা ক্ষমতাকে জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা, এখান থেকে যদি এরকম একটা কোশ্চেন করা হয় যে শাসন কি, তাহলে আমরা উত্তর দিতে পারবো তো? আমরা একটু ঘুরিয়ে যদি বলি যে শাসন হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতাকে জনগণের সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্যবহার করা হয়। শাসনের তিনটি প্রধান উপাদান রয়েছে, সেগুলো কি? প্রক্রিয়া, বিষয়বস্তু এবং সম্পদ ও সেবা বিতরণ। অর্থাৎ শাসনের প্রক্রিয়াটা কিরকম হবে? প্রক্রিয়ার মূল বিষয় হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। অর্থাৎ শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।
আর বিষয়বস্তুর মূল বিষয় হবে মূল্যবোধ, বিশেষ করে ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতা থাকতে হবে। আর সম্পদ ও সেবা বিতরণ এর মূল বিষয় কি? কাদের জন্য করা হবে সম্পদ ও সেবা বিতরণ? অর্থাৎ যারা চরম দরিদ্র জনগোষ্ঠী, একেবারে যারা প্রান্তিক জনগোষ্ঠী, অর্থাৎ সমাজের যে নিঃস্ব বা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের মৌলিক চাহিদা যাতে তারা মেটাতে পারে এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, এমন একটা নিশ্চয়তা বিধান থাকতে হবে। অর্থাৎ শাসন ব্যবস্থায় যদি এই দিকগুলো থাকে, অর্থাৎ স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, ন্যায় বিচার থাকে এবং পাশাপাশি আহ, একেবারে সমাজের চরম দরিদ্র বা নিঃস্ব জনগণ যারা, তারা তাদের চাহিদাগুলো, মৌলিক চাহিদা সহ তারা যাতে মর্যাদাপূর্ণ একটা জীবনযাপন করতে পারে, এই ধরনের শাসনকে বলা যায় সুশাসন। তো এখান থেকে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, সুশাসন হলো সেই শাসন ব্যবস্থা যেখানে শাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা আছে, ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হয়েছে এবং সম্পদ ও সেবা বিতরণের ফলে দরিদ্রতম ও দরিদ্র নাগরিকেরা মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সুযোগ লাভ করেছে। ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুশাসন ৪টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এগুলো কি? এগুলো হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। যে জিনিসগুলো আমরা এইমাত্র শাসনের ব্যাখ্যায় দেখতে পেলাম। তো সুশাসনকে আবার অন্যভাবে বলতে পারি যে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, অবাধ তথ্য প্রবাহ, জনগণকে উন্নত সেবা প্রদান, কর্তৃপক্ষের দায়বদ্ধতা বা জবাবদিহিতা, সকল ক্ষেত্রে সাম্য ইত্যাদি অবস্থা বিদ্যমান থাকে, তাকেই সুশাসন বলে। আর যেখানে সুশাসন থাকবে সেই শাসন ব্যবস্থায় রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য, জনগণের দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রের সাথে জনগণের বা জনগণের সাথে রাষ্ট্রের আন্তঃসম্পর্ক, প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক ইত্যাদি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে, যে কারণে সুশাসনকে বলা যায় জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি। তাহলে আমরা এভাবে বলতে পারি, প্রশাসনে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈধতা থাকে, এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা থাকে, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা বা দায়িত্বশীলতার নীতি কার্যকর থাকে, তাহলে সেই শাসনকেই বলা হয় সুশাসন। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝবা যে সুশাসনের যে ভালো দিকগুলো, এগুলো যখন একটা শাসন ব্যবস্থায় থাকবে, অর্থাৎ ভালো দিকগুলো মানে জবাবদিহিতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা, অর্থাৎ সকলের অংশগ্রহণের সুযোগ বা বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, এই বিষয়গুলো যখন একটা শাসন ব্যবস্থায় থাকে, তখনই সেটাকে বলা হয় সুশাসন। তো এক কথায় আমরা বলতে পারি যে সুশাসন হলো একটি দক্ষ বা অভিজ্ঞ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, যেখানে সব সময় জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে সকল রকম সিদ্ধান্ত প্রণয়ন করা হয় এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা এখানে কিন্তু সুশাসনের অনেকগুলো ধারণা দেখতে পেলাম। তো তোমাদের যদি পরীক্ষায় এই ধরনের কোনো কোশ্চেন থাকে, জ্ঞানমূলক হিসেবে সুশাসন কি, তাহলে তোমরা তোমাদের মতো করে এখান থেকে বা নিজেদের মতো করে বা বই থেকে যে কোনো একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়ে দিলেই হবে এক বাক্যে। আর যদি বলা হয় সুশাসনের ধারণা ব্যাখ্যা করো, তাহলে সুশাসন কি এক বাক্যে বলে তারপর এখানে আমরা অনেকগুলো ধারণা দিলাম, সেখান থেকে যে কোনোটা সুন্দর করে ৩ থেকে ৪ বাক্যের মধ্যে তোমরা ব্যাখ্যা করে দেবে, তাহলেই হয়ে যাবে। এবার আমরা দেখব এই সুশাসন সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বা সংস্থা কি বলেছে। এই বিভিন্ন ব্যক্তি বা সংস্থার মতামত কি, এই বিষয়গুলোই আমরা এখন এক এক করে জানার চেষ্টা করব।
সুশাসন হলো একটি বহুমাত্রিক ধারণা, অর্থাৎ একে একক কোনো ধারণার মাধ্যমে সংজ্ঞায়িত করা যায় না, যেটা আমরা একটু আগেই দেখলাম যে সুশাসনকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু এরপরও বিভিন্ন তাত্ত্বিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থা সুশাসন ধারণাটির সংজ্ঞা প্রদান করার চেষ্টা করেছেন, আর সেগুলোই আমরা এখন এক এক করে জানার চেষ্টা করব। প্রফেসর আতাউর রহমান কি বলেছেন দেখো। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আতাউর রহমানের মতে গুড গভর্নেন্স implies the ability of political system, its effectiveness, performance and quality। অর্থাৎ সুশাসন এমন এক রাজনৈতিক ব্যবস্থা যা এর কার্যকারিতা, যথাযথ কার্যক্রম ও গুণগত মানের সক্ষমতা নিশ্চিত করে। মোটামুটি কিন্তু আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, একটু ভাষাগত ভিন্নতা রয়েছে, তাই তো সুশাসনের ব্যাখ্যায়। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, বর্তমান মহাসচিবকে বলতে পারো? জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক। তো জাতিসংঘের এই সাবেক মহাসচিব কফি আনান কি বলেছেন সুশাসন নিয়ে দেখো, যে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মতে সুশাসন মানবাধিকার ও আইনের শাসনকে নিশ্চিত করে জনপ্রশাসনকে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে তোলে। ইউএনডিপি, যার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমরা জানি ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। তো ইউএনডিপির মতে একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের প্রয়োগের পদ্ধতি হলো সুশাসন। ইউএনডিপির ব্যাখ্যাটা একটু দেখি আমরা। সুশাসন অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়গুলোর নিশ্চয়তা বিধান করে যে এর মাধ্যমে অংশগ্রহণ, দায়বদ্ধতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন নিশ্চিত হবে। শুধু তাই নয়, যেহেতু সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলো সমাজের ব্যাপক সম্মতির উপর নির্ভরশীল, সেহেতু উন্নয়নের জন্য এই সম্পদসমূহ বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণে দরিদ্র, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজন ও মতামতকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একেবারে চরম দরিদ্র জনগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রয়োজন ও মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। দ্য ওয়ার্ল্ড ব্যাংক, বাংলায় যাকে আমরা বলি বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। বিশ্ব ব্যাংক দুটো বিষয়ের আলোকে এই সুশাসনকে ব্যাখ্যা করেছেন, সেগুলো কি দেখো। প্রথমত, সুশাসনের মাধ্যমে দেশের সম্পদ ব্যবহার ও কার্যাবলী সম্পাদনের বিষয়টি হবে উন্মুক্ত, স্বচ্ছ, দায়বদ্ধ, ন্যায়পরায়ণ এবং জনসাধারণের প্রয়োজনের প্রতি সাড়াদানমূলক। আর দ্বিতীয়টি হলো, শাসন তখনই সুশাসন হয় যখন তা সাধারণভাবে জনগণের স্বার্থকেই রক্ষা করে না, বরং তা চরম দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী যারা প্রায়শই হিসাবের বাইরে থেকে যায় তাদের প্রয়োজন ও চাহিদা পূরণও যত্নশীল ও কার্যকরী হয়। তার মানে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা কিন্তু এই সুশাসনের প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যেই দেখতে পাচ্ছি যে সুশাসন হতে হলে অবশ্যই শাসন ব্যবস্থা হতে হবে স্বচ্ছ বা উন্মুক্ত এবং দায়বদ্ধ বা জবাবদিহিতা থাকতে হবে, পাশাপাশি ন্যায়পরায়ণতা থাকতে হবে এবং এই যে এত কিছু করা হবে সবই করা হবে তোমার কাদের জন্য? সমাজের একেবারে সকল জনসাধারণের জন্যই, তবে এই জনসাধারণের মধ্যে
গুরুত্ব দিতে হবে সবথেকে নিঃস্ব বা প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রয়োজন ও চাহিদাকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্তগুলো যখন নেওয়া হবে তখনই সেই শাসনকে বলা হয় বা বলা যায় সুশাসন। তো এই এতগুলো আলোচনার শেষে আমরা বলতে পারি যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা বা দায়বদ্ধতা, ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা এবং সম্পদ ও সেবা বিতরণের মাধ্যমে দরিদ্রতম নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই হলো সুশাসন। তারপরে আমরা মোটামুটি সুশাসনের ব্যাখ্যা তো আমরা বলতে পারবো শিক্ষার্থীরা। তারপরে আমরা ম্যাককর্নির ভাষায় আমরা বলছি এই কারণে ম্যাককর্নি সুশাসন সম্পর্কে এমন একটি সংজ্ঞা দিয়েছেন যে সংজ্ঞাটি হচ্ছে সবথেকে সহজ সরল এবং সর্বজন স্বীকৃত। তাহলে কি বলেছেন? ম্যাককর্নির ভাষায় সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। তো শিক্ষার্থীরা, এই সুশাসন নিয়ে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এর থেকে কিন্তু অনেকগুলো ছোট ছোট কোশ্চেন তোমাদের চলে আসতে পারে পরীক্ষায়। তো চলো আমরা দেখি কি ধরনের কোশ্চেনগুলো থাকতে পারে। প্রথমেই সুশাসন কি? এটি যদি তোমার জ্ঞানমূলক কোশ্চেনে থাকে তাহলে তোমরা সরাসরি এভাবে বলতে পারো, সুশাসন হলো একটি নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা। তাহলেই কিন্তু তোমরা 1 মার্ক পেয়ে যাবে। কিন্তু যদি এটা আরেকটু ব্যাখ্যা চায়, অর্থাৎ সুশাসনের ধারণা ব্যাখ্যা করো, সুশাসন বলতে কি বুঝো, বা সুশাসন কি ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে কিন্তু এটা হবে অনুধাবনমূলক কোশ্চেন, যার মার্ক থাকবে 2। সেক্ষেত্রে তোমরা জ্ঞানমূলক উত্তরটা দিবা প্রথমে, অর্থাৎ সুশাসন কি, তারপরে এই সুশাসন বলতে কি বুঝো এই জিনিসটা তোমরা 3 থেকে 4 বাক্যে ব্যাখ্যা করে দিবে। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেখান থেকে যে কোনো ব্যাখ্যা তোমাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখে দিবে। শাসনের ধারণা ব্যাখ্যা করো। এক্ষেত্রেও যদি বলা হয় শাসন কি, তাহলে তোমরা 1 বাক্যে শাসন হলো এমন একটি ধারণা যেখানে কর্তৃপক্ষ উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সুসংগঠিত ব্যবস্থাপনা প্রয়োগ করে। শেষ। আর যদি বলা হয় শাসনের ধারণা ব্যাখ্যা করো, তাহলে এই সুশাসন কি এটা বলে তারপরে তুমি সুশাসনের ধারণা বা তুমি কি বুঝো সেটা তোমার মতো করে ব্যাখ্যা করে দেবে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? এটা কিন্তু এক কথায় উত্তর, গুড গভর্নেন্স। তবে শিক্ষার্থীরা এখানে একটু মনে রাখবে যে এই ধরনের কোশ্চেন যদি তোমার জ্ঞানমূলক কোশ্চেনে থাকে তাহলে কিন্তু তোমরা এক কথায় উত্তর না দিয়ে 1 বাক্যে উত্তরটা দিবে, তাহলে দেখতে সুন্দর দেখায়। যেরকম সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি, তুমি যদি বলো শুধু গুড গভর্নেন্স তাহলেও ভুল না, কিন্তু তুমি যদি বলো সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরো হলো, শুনতেও ভালো শোনালো, তাই তো? এভাবে লেখার চেষ্টা করবা। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়? 1989 সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়। সুশাসন সম্পর্কে বিশ্বব্যাংকের ধারণা উল্লেখ করো। শিক্ষার্থীরা এইখানে একটু মনে রাখবা যে সুশাসনের যদি ধারণা চায় বা যে কোনো বিষয়ের যদি ধারণা চায় বা বলতে কি বুঝো চায়, তাহলে তোমরা কি বোঝো বা তোমরা কি শিখেছো, কি জেনেছো সেখান থেকে তোমরা নিজেদের মতো করে সঠিক ব্যাখ্যা যেকোনো একটা ব্যাখ্যা দিলেই হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা সংস্থার মতামত জানতে চায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদের মতো করে ব্যাখ্যা এখানে দিবে না। সেখানে ওই ব্যক্তি বা সংস্থা কি বলেছে তোমাদেরকে কিন্তু সেই জিনিসটাই বলতে হবে। তো বিশ্বব্যাংক কি বলেছে? সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। ঠিক একইভাবে অন্য যে কোনো বিষয় জানতে চাইলেও তোমরা এভাবেই তাদের মতামতটাই লিখবে। এছাড়াও এ ধরনের কোশ্চেন, অর্থাৎ স্ক্রিনে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ লক্ষ্য করো,
সুশাসন হলো একটি দক্ষ বা অভিজ্ঞ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমি আশা করব তোমরা বাসায় থেকে এই কোশ্চেনগুলোর উত্তর নিজেরা তৈরি করার চেষ্টা করবা। আর যদি ক্লাসটা তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে আমার ধারণা তোমরা নিজেরাই এই ধরনের সব কোশ্চেনের উত্তরই দিতে পারবা। কিন্তু তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে যায় বা বুঝতে না পারো বা কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্টে ওই সমস্যাগুলো জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেয়ার। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই রাখবো। নেক্সট ক্লাসে এর পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। এই প্রত্যাশায় আজকে এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে।